রাত এখন অনেক গভীর হয়েছে। আমি বাড়ির বাইরেও রয়েছি, কিন্তু তারপরেও ট্রাইব্যুনালের এই বিষয়টা, এই নোটিশটা আপনাদের দেখানোটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি এত রাতেও বাড়ির বাইরে এই ভিডিওটা করছি। দেখুন, যারা ট্রাইব্যুনালের নোটিশ নিয়ে খুব চিন্তিত আছেন, অর্থাৎ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন এবং ট্রাইব্যুনালের নোটিশ যে ঢোকা শুরু হয়েছে, ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা নিয়ে অত্যন্ত চিন্তিত আছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও। যে নোটিশগুলো আসছে সেগুলো কিভাবে আসছে এবং যারা নোটিশ পাচ্ছেন না বা পাবেন না, তারা কি খুব টেনশনে ভুগবেন, টেনশন কি করা উচিত নাকি করা উচিত নয় সে সম্পর্কেও বলবো। তার আগে আপনাদের একটা নোটিশ দেখাই। নোটিশটা দেখুন। এটা হচ্ছে আপনাদের যে পরিচিত রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, সেই রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে ট্রাইব্যুনালে হিয়ারিং হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, সেই ট্রাইব্যুনালে যে নোটিশগুলো ইস্যু হয়েছে যাদের নামে, তার ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কি কি থাকছে, কিভাবে নোটিশগুলো ইস্যু হচ্ছে এবং আপনি ছাড়া যে পড়বেন না বা পড়লে সেক্ষেত্রে আপনি কি করবেন সে সম্পর্কে এখানে বলবো। তো দেখুন, প্রথমে লেখা আছে লিস্ট অফ এসআইআর অ্যাপিলেন্স ফর দ্য হিয়ারিং বাই দ্য অনারেবল ট্রাইব্যুনাল 16, অর্থাৎ এই কোর্ট ট্রাইব্যুনাল কোর্ট 16 নম্বর ট্রাইব্যুনাল কোর্ট, উত্তর দিনাজপুর, ডেট 25/5/2026। তারপরে বলেছে ডিটেলসটা। এই নোটিশটা আমি আমার ট্রাইব্যুনাল চ্যানেল এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার যে ফেসবুক প্রোফাইল অনুপম এবং আমার যে এসআইআর অ্যান্ড সেন্সাস ফেসবুক পেজ রয়েছে সেখানেও দিয়ে রাখছি, আপনারা চাইলে ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন। এইগুলো পাবলিক ডোমেইনে রয়েছে নামগুলো, এ কারণে এগুলো পাবলিশ করা যায়। তো এবার বলেছে হিয়ারিং ডেট 27/5/2026, অর্থাৎ 25 তারিখে এই নোটিশটা পাবলিশ হয়েছে, এই ডিটেলসগুলো পাবলিশ হয়েছে এবং যাদের নাম এবং ডিটেলস এসেছে তাদের হিয়ারিংটা হবে 27 তারিখে। কোথায় হিয়ারিংটা হবে এই সম্পর্কে আমি আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে হিয়ারিংগুলো দুভাবে হচ্ছে। একটা হচ্ছে সরাসরি ট্রাইব্যুনালে আপনাকে ফিজিক্যালি উপস্থিত হয়ে আপনার হিয়ারিং হচ্ছে এবং একটা হচ্ছে ব্লক অফিসে। এক্ষেত্রে দেখুন কি বলেছে যে 27/5/2026 হচ্ছে হিয়ারিং ডেট, টাইম 11:30 AM অনওয়ার্ডস, রিপোর্টিং টাইম 11 AM, অর্থাৎ 11:30টায় আপনার হিয়ারিং শুরু হবে এবং আপনাকে তার আধা ঘন্টা আগে 11টার মধ্যে রিপোর্টিং করতে হবে। কোথায় রিপোর্টিং করতে হবে? রায়গঞ্জ ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে আপনাকে রিপোর্টিং করতে হবে এবং সেখানেই আপনার হিয়ারিংটা হবে। এখানে বলেছে রিসিভড ফলোয়িং হিয়ারিং নোটিশ টু ডিস্ট্রিবিউট অ্যামং ইলেক্টর্স ফ্রম ব্লক ইলেকশন। ব্লক ইলেকশন যে সেল রয়েছে তাদের কাছ থেকে এই নিম্নলিখিত যে ইলেক্টররা যারা ডিলিটেড ট্রাইব্যুনালে রয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড হয়ে বর্তমান ট্রাইব্যুনালে বিচারাধীন, তাদের ডিটেলসগুলো পাওয়া গেছে। এবার তাদের ডিটেলসের মধ্যে কী কী থাকছে দেখুন, দেখে নিন। প্রথমে থাকছে আপনার অ্যাপিল আইডি। আপনি যখন ডিলিট হওয়ার পরে আধার কার্ড দিয়ে অনলাইনে অ্যাপিল করেছিলেন বা অফলাইনে করেছিলেন, সেই অ্যাপিল আইডিটা এখানে থাকছে। বলাই বাহুল্য যে বর্তমানে যারা অনলাইনে অ্যাপিল করেছেন তাদের হিয়ারিংটাই আগে হচ্ছে, যারা অফলাইনে করেছেন তাদেরটা হয়তো একটু লেট হবে। তারপরে সেই ব্যক্তির এপিক নম্বর থাকছে, যে এপিক নম্বর ওই সময় ছিল এবং তার এগেনস্টে আপনি ডিলিট হয়েছেন, সেই এপিক নম্বর নির্দিষ্ট করে থাকছে। তারপরেও ইলেক্টরের নামটা থাকছে নির্দিষ্ট করে, অর্থাৎ আপনার কনফিউশনের কোনো জায়গা নেই যে আপনার নামে নোটিশ আসবে কি আসবে না, আপনার নামটা রয়েছে কি নেই, এগুলো কোনো কনফিউশন থাকবে না। কারণ আপনি যখন অ্যাপিল করেন আপনার কাছে সেই অ্যাপিল আইডিটা অলরেডি রয়েছে। অ্যাপিল আইডিটা মিলিয়ে নেবেন, অ্যাপিক নম্বরটা মিলিয়ে নেবেন, আপনার নামটা উপস্থিত রয়েছে সেটা মিলিয়ে নেবেন। তারপরে থাকছে আপনার পার্ট নম্বর, আপনি কোন পার্ট নম্বরের, আপনার বুথ কোন বুথের আপনি ভোটার তার পার্ট নম্বরটা থাকছে এবং সিরিয়াল নাম্বার, আপনি কত সিরিয়াল নাম্বারে ছিলেন অ্যাজ ইলেক্টর 2002-এর তালিকায়, সেগুলো বা পরবর্তীতে যারা 2002-এর তালিকায় নেই তারাও তো ডিলিট হয়েছে অনেকে, পরবর্তীতে যারা ছিলেন, তো আপনাদের সকলের সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকছে। তারপরে এইগুলোর এগেনস্টে আপনার নামে নোটিশ জারি হচ্ছে, আপনার বাড়ি যাবে এই নোটিশটা হিয়ারিং ডেটের আগে। হিয়ারিং ডেটের পরে যদি আপনি নোটিশ পান তাহলে কিন্তু কাইন্ডলি রিসিভ করবেন না এবং সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন। কারণ হিয়ারিং ডেট পেরিয়ে গেলে তারপরে যদি আপনি নোটিশ পান তাহলে আপনার কিছুই করার থাকবে না, আপনি অলরেডি ওখানে ট্রাইব্যুনাল কোর্টে অনুপস্থিত হয়েই থাকবেন। এক্ষেত্রে আপনি যদি হিয়ারিং নোটিশ না পান এবং পরবর্তীতে আপনার দেখবেন যে ওখানে নোটিশ ইস্যুইং ডেট কত ছিল এবং হিয়ারিং ডেট কত ছিল। ধরা যাক 27 তারিখে এটার হিয়ারিং ডেট ছিল এবং আপনি এই লেটারটা পাচ্ছেন 28 তারিখ বা 29 তারিখ, তাহলে তো এই লেটার অর্থাৎ আপনার এই হিয়ারিং নোটিশ আপনার তো পেয়ে কোনো লাভ নেই।
বরং আপনার কাছ থেকে যে সিগনেচারটা নেবে সেখানে ওই তারিখটা তো নাও বসাতে পারে। যিনি সিগনেচারটা নেবে উনি হয়তো প্রিভিয়াস কোনো ডেট বসাবে এবং উনি তো গা বাঁচিয়ে নেবে, কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ আপনি অলরেডি ট্রাইব্যুনালে অনুপস্থিত হয়ে যাবেন এবং আপনি কিন্তু আবার ডিলিটেড হয়ে যেতে পারেন। এ কারণে ডেট এবং তারিখগুলো যথেষ্ট চেক করে নেবেন যখন আপনি হিয়ারিং নোটিশটা পাচ্ছেন, এবং সময় মতো ডকুমেন্টসগুলো আমি যে আপনাদের বলেছি রেডি করতে, সেগুলো রেডি করে নিন। আপনার আইডি প্রুফ যতগুলো আছে একসাথে করুন, অরিজিনালগুলো, এবং জেরক্স করে রাখুন আলাদা আলাদা সেট। আপনার যে ল্যান্ড সম্পর্কিত জমি সংক্রান্ত যে নথিগুলো আছে সেগুলো জোগাড় করে নিন 2002-এর তালিকার সঙ্গে, যাকে আপনি লিঙ্কেজ করিয়েছেন তার ডিটেলসটা নিন, তার তালিকাটা নিন, তার ডকুমেন্টস নিন, এবং তিনি বাদে আরও যদি আপনার কোনো আত্মীয়, বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদা, এদের মধ্যে কেউ 2002-এর তালিকায় থেকে থাকে তাদেরও ডিটেলসটা নিন। এটা ওখানে দেখাবেন যে যার সঙ্গে লিঙ্কেজ করার ফলে আপনার নামটা ডিলিট হয়েছে। এবার যদি প্রয়োজন পড়ে তাহলে অন্য আপনি কারোর সঙ্গে ডিলিট করাতে পারেন, ট্রাইব্যুনালকে এটা জানান। কারণ আপনার বাবার নামের সঙ্গে হয়তো মিসম্যাচ আছে কিন্তু মায়ের নামটা সঠিক আছে, অতএব আপনি মায়ের সঙ্গে আপনি ম্যাচ করাতেই পারেন। এই জন্যে এই নথিগুলো সাজিয়ে নিন, কিন্তু আলাদা আলাদা করে। যে কোনো মুহূর্তে আপনার কিন্তু নোটিশ চলে আসতে পারে। 2 থেকে 3 দিন যদি সময় পান তাহলে পরে দৌড়োদৌড়ি করে কোনো লাভ হবে না। শুধু নথিগুলো রেডি করবেন তাই নয়, জেরক্সগুলোও কিন্তু আলাদা আলাদা ফাইল করে রেডি করে রাখুন এবং ফাইলের উপরে লিখে রাখুন কোনটা কী ফাইল। সেখানে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার পর আপনার বের করতে যেন কোনো রকম অসুবিধা না হয়, দ্রুত যেন আপনি এই নথিগুলো ওখানে বের করে দেখাতে পারেন। এবার আসি, যদি তারপরেও হিয়ারিং হওয়ার পরেও আপনি ডিলিট হয়ে যান, যদি ট্রাইব্যুনালে হিয়ারিং হওয়ার পরেও ট্রাইব্যুনালও যদি আপনাকে ডিলিট করে তাহলে করণীয় কী? তাহলে আপনাকে হাই কোর্টে রিট পিটিশন ফাইল করতে হবে। দুশ্চিন্তার কিছু নেই। আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি যদি প্রুভ করতে পারেন যে আপনি ইন্ডিয়ান, আপনি বংশগতভাবেই ইন্ডিয়ান, তাহলে কিন্তু হাইকোর্ট থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এবং অনেকে খুব চিন্তিত যে না, হাইকোর্টকে জাম্প করে সুপ্রিম কোর্টে যেতে চাইছে। সে অধিকার আপনার আছে, যেতে পারেন, কিন্তু সেটা উচিত হবে বলে মনে করি না। কারণ সুপ্রিম কোর্টে গেলে আপনাকে আবার হাইকোর্টে ব্যাক করে দিতে পারে, আপনাকে বলতেই পারে যে আপনি হাইকোর্ট হয়ে তারপরে আসুন। তাহলে কিন্তু আপনার সময় এবং অর্থ দুটোই কিন্তু অপচয় হবে। এবার আসি সেই প্রসঙ্গে, যদি আপনার নামে নোটিশ ইস্যু না হয় তাহলে আপনার কী করণীয়। দেখুন, এখানে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন সকলেরই যে নোটিশ ইস্যু হবে এ কথা বলা যায় না। কেন? কারণ অনেকে এমন ব্যক্তি আছেন যারা আধার কার্ড দিয়ে ভোটার কার্ড লিঙ্ক করে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। তাদের ডিটেলসটা যদি ট্রাইব্যুনালে যিনি জজ সাহেব রয়েছেন উনি দেখেন যে সম্পূর্ণ ওকে আছে, কারণ আপনার লেগাসি কিন্তু ইসিআইয়ের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু দেওয়া আছে, তাহলে আপনার আধার কার্ডের ডিটেলস এবং এপিক কার্ডের ডিটেলস ওখান থেকে পেয়ে যাচ্ছে, এবং আপনার এপিক ডিটেলস থেকে আপনার যে ইসিআইয়ের যে ওয়েবসাইট আছে সেখানে যে ডিটেলসটা আছে, আপনি যাকে লিঙ্কেজ করেছেন সেই ব্যক্তির ডিটেলসও ওখানে পেয়ে যাচ্ছে। কারণ আপনি ওখানে উল্লেখ করেছেন যে আমি এই এপিক নাম্বারধারী ব্যক্তির সঙ্গে আমার লিঙ্কেজটা করিয়েছিলাম। এবার উনি এই ডিটেলসটা যদি ইসিআইয়ের ওয়েবসাইট থেকে পেয়ে যান তাহলে আপনার নামে নোটিশ ইস্যু নাও করতে পারে, আপনাকে এমনি অ্যাপ্রুভ করে দিতে পারে। অর্থাৎ আপনার দুশ্চিন্তার কিছু নেই, আপনি বিনা নোটিশেও কিন্তু পাস করতে পারেন। আপনার সমস্ত ডিটেলস যদি জজ সাহেব ওকে পায় তাহলে আপনাকে ওখানে ডেকে আপনারও হয়রানি এবং কোর্টের সময় অপচয় করার কোনো অর্থ হয় না। আপনি কিন্তু এমনিও ট্রাইব্যুনাল থেকে উইথাউট নোটিশ কিন্তু মুক্তিও পেতে পারেন। এ কারণে সকলে হিয়ারিং নোটিশ নাও পেতে পারেন। আরেকটা কথা, সবাই যেটা জানতে চাইছেন আপনারা, সেটা হচ্ছে আমি স্যার এখনও পেন্ডিং আছি, আমি কবে নোটিশ পাবো। আপনি কবে নোটিশ পাবেন এ কথা আমি বলতে পারবো না। আর আপনারা যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন যাদের হিয়ারিং হচ্ছে না তারা সবাই পেন্ডিংই থাকবেন। বোঝাতে পারলাম? এই যে হিয়ারিং প্রসেসটা চলছে, এই যে নোটিশটা আসছে, আপনি নোটিশ পাওয়ার পরে সেই পেন্ডিং স্ট্যাটাসটা সঙ্গে সঙ্গে ওখান থেকে মুছে যাবে না। অনলাইনের সঙ্গে আপাতত সম্পর্কটা নেই বললেই চলে। অনলাইনে যে আপনি অ্যাপিল করেছেন সেখানে যে আপনাকে পেন্ডিং দেখাচ্ছে ওটা পেন্ডিংই থাকছে, ওটা অনেকেরই পেন্ডিং থাকছে। কিন্তু আপনার নামে এদিকে নোটিশ ইস্যু হয়ে যেতে পারে, আপনার ট্রাইব্যুনালে হিয়ারিং কমপ্লিট হয়ে যেতে পারে, আপনি ওখান থেকে অ্যাপ্রুভডও হয়ে যেতে পারেন, তারপরে আপনাকে পেন্ডিং দেখাতে পারে। ঠিক আছে? কিন্তু যথারীতি আপনি কোর্টের দ্বারা অ্যাপ্রুভড হবেন তার প্রমাণ আপনার কাছে থাকবে, এবং ধীরে ধীরে সেই পেন্ডিং কেসগুলো দেখবেন উবে যাবে এবং আপনি অ্যাপ্রুভ তালিকায় স্থান পাবেন এবং যথারীতি আপনি ইলেকটোরাল রোলে ফিরে আসবেন, একজন যোগ্য ভোটার হিসেবে আবার পরবর্তী ইলেকশনগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের দেওয়ার জন্য। এই কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যেই মুহূর্তে আমি আপডেটটা পেলাম আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা নোটিশটা দেখে নিন। আমি আবারও ঘোষণা করছি, আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে অনুপম নামে, এবং এসআইআর অ্যান্ড সেন্সাস পেজ রয়েছে সেখানে, ফেসবুক পেজ সেখানে দিয়ে দিচ্ছি, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে এই নোটিশটা দিয়ে দিচ্ছি। এটা পাবলিক ডোমেইনেই রয়েছে, এ কারণে এটাকে মানুষকে দেখানো কোনো অযৌক্তিক বা অপরাধ নয়। আশা করি আপনারা কিছুটা দুশ্চিন্তা মুক্ত হবেন। চ্যানেলগুলোর পাশে থাকুন,
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যতদিন হিয়ারিং কমপ্লিট হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানেই পাবেন। ধন্যবাদ।